লাস্ট এপিসোডে আমরা এই বিশ্বব্যাপী টুর্নামেন্টের চতুর্থ দিনের সিন দেখেছিলাম, যেখানে জোসেফ লির বিরুদ্ধে শাইয়ান লড়াইয়ের জন্য তৈরি ছিল। আর ফাইট শুরু হতেই জোসেফ লি শাইয়ানের উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু শাইয়ান সেখানে তার বিরুদ্ধে শুধু ডিফেন্স আর মুভমেন্ট অ্যাবিলিটি ইউজ করেই লড়াই করছিল, যার জন্য জোসেফ লি সেখানে তার উপর অনেক বেশি রেগে যায়। আর যখন শাইয়ানের ফিল হয় যে সে এভাবে তার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে না, তখনই সে সেখানে তার বডি থেকে ব্লু ফ্লেম রিলিজ করতে শুরু করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা সেখানে তাদের ধোঁয়াধার এরিনা দেখতে পাই, যা দেখে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে সত্যি এখানে জোসেফ লি আর মিস্টার শাইয়ান একে অপরের বিরুদ্ধে যেই স্পিডে লড়াই করছে সেটা আমাদের ক্যামেরাও ঠিক করে ক্যাচ করতে পারছে না। এর মানে নিশ্চয়ই আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে তাদের মধ্যে ফাইট কত ফাস্ট হচ্ছে। আর উপর থেকে পুরো এরিনাই এই সময় ধোয়া ধোয়া হয়ে আছে, যার জন্য তাদেরকে দেখাটা তো আরো অনেক বেশি ইম্পসিবল হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু সেই ধোঁয়া থেকেই কিছু কিছু রিফ্লেকশন আর শব্দ পাওয়া যাচ্ছে, তাই আমাদেরকে শুধু সেই রিফ্লেকশন আর শব্দ শুনেই এই জিনিসটা বুঝতে হবে যে আসলে তারা এই ধোঁয়ার ভেতর একে অপরের বিরুদ্ধে কিভাবে লড়াই করছে। এইসব দেখে সেখানে শাইয়ানের ফ্যানরা চিল্লাতে চিল্লাতে বলে, মিস্টার শাইয়ান, এই বছর যতগুলো ওয়ারিয়ার এসেছে তাদের সবার মধ্যে আপনি সব থেকে সেরা। আর সেখানেই জোসেফ লির ফ্যান ফলোয়াররা বলে, জোসেফ লি, আপনাকে এখানে যে করেই হোক তাকে হারাতে হবে আর এই রাউন্ডে জয়লাভ করতে হবে। আর সেখানেই এক অডিয়েন্স কিছু দেখে অনেক বেশি শক হয়ে বলে, হেই, তোমার কি মনে হচ্ছে না যে সেই ধোঁয়ার মধ্য থেকে হালকা হালকা করে ব্লু ফ্লেম রিলিজ হচ্ছে? কিন্তু এটা কি করে হতে পারে, কারণ আমাদের ওয়ার্ল্ডের মধ্যে তো এরকম কোনো ব্লু ফ্লেমই নেই। আর এরকম কিছু দেখে জোসেফ লি সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে সে এখানে আবার এটা কেমন টেকনিক ইউজ করেছে যার জন্য এখানে তার বডি থেকে ব্লু ফ্লেম রিলিজ হচ্ছে। নিশ্চয়ই এটা এরকম এক টেকনিক যেটা এক ওয়ারিয়ারের বডির র পাওয়ার ইউজ করে ক্রিয়েট হয়। কিন্তু কি করে, কারণ আমি তো আজ পর্যন্ত এরকম কোনো টেকনিক সম্পর্কে শুনিনি অথবা কাউকে এরকম কিছু ইউজ করতে দেখিনি। এইসব ভেবেই সে সেখানে নিজেকে সেই ফ্লেম থেকে বাঁচানোর জন্য ব্যারিয়ারে এক কিক করে সামনের দিকে এগোতে শুরু করে, আর সে সফলপূর্বক সেখান থেকে বেরো হয়ে যায়। কিন্তু এরপরও সে তার বডিতে হালকা হালকা সেই ফ্লেম এখনো নোটিশ করে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, আমি তো সেখান থেকে আমার ফুল স্পিডে মুভ করেছিলাম, এরপরও এই ফ্লেম আমার বডিতে লেগে আছে, এখনো নেবেনি। দেখে তো মনে হচ্ছে এটা অনেক বেশি ডেঞ্জারাস, হয়তো এটা সময়ের সাথে সাথে আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে এক ডিগবাজি মেরে সামনের ব্যারিয়ারে আবার সেই অক্টোপপ টেকনিক ইউজ করে বেজে যায়। এইসব দেখে শাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে আরো এক অ্যাটাক তার উপর করার জন্য তৈরি হয়ে ভাবতে শুরু করে, সত্যি তাহলে এইখানে আমার এই ফ্লেম তার বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু এখনো এটা যথেষ্ট না। তাই যেহেতু এখনো আমাদের আশেপাশে এত বেশি ধোয়া ধোয়া হয়ে আছে, সেহেতু আমি আমার সেই হাংরি সোলগুলোকে তার উপর ইউজ করতে পারবো, এতে করে এখানে আমারই ফায়দা হবে। এইসব ভেবেই সে এখানে তার উপর ডিমোনিক অর্ডার অফ বাগডোর ট্রিবুলেশন হাংরি ঘোস্ট এই টেকনিকটা ইউজ করে দেয়। আর সামনে থেকে জোসেফ লিও তার সেই অ্যাটাক ব্লক করার জন্য শার্ক র্যাম্পেজ নামের এক অ্যাটাক করে দেয়, যার জন্য সেখানে অনেক ডেঞ্জারাস এক শার্কের ইমেজ ক্রিয়েট হয়ে যায়। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই তাদের অ্যাটাক যখনই একে অপরের সাথে হিট হয়, তখনই শাইয়ানের ব্লু ফ্লেমের সাথে তার শার্কের সেই ইমেজও গায়েব হয়ে যায়। কিন্তু এইবার শাইয়ান যেহেতু তার উপর তার ডিমোনিক সোল ইউজ করেছিল, তাই তার বডি থেকে জোসেফ লির বডির দিকে কিছু রেড ডিমোনিক সোল যেতে শুরু করে। হঠাৎ এরকম অদ্ভুত কিছু ফিল করতেই জোসেফ লি ভয়ে সেখান থেকে এক জাম্প করে দূরে সরে আসে। আর এর ইশারে সে সেখানে ভাবতে শুরু করে, কি এটা কি কোনো ভূত ছিল? সত্যি এত সময় সে যেই স্কিলগুলো ইউজ করছিল সেই সবগুলো স্কিলই অদ্ভুত ছিল, কিন্তু এখন সে আমার বিরুদ্ধে যেই স্কিলটা ইউজ করেছে এটা তো সেই স্কিলগুলোর থেকেও অনেক বেশি অদ্ভুত। এটা ভেবেই সে সেখানে অনেক বেশি রেগে আবার শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য যেতে শুরু করে আর বলে,
কি হলো, তুমি কি শুধু এতটুকুই করতে পারো? যদি এরকমটাই হয় তাহলে তুমি এইসব ছোটখাটো অ্যাটাক ইউজ করে কখনোই আমাকে হারাতে পারবে না। তখনই আমরা দেখতে পাই সে যেই ডাইরেকশনেই যাচ্ছে তার পেছনে পেছনে সাইয়ানের সেই ঘোস্ট সোলগুলো যাচ্ছে। এটা দেখে সে সেখানে অনেকটা পেরেশান হয়ে যায়, কারণ সেই সোলগুলো এখানে তাকে তার সময় স্পিডে ফলো করছে। আর এই সব কিছু ডজ করার চক্করে সে সেখানে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়েই সাইয়ান তার উপর অ্যাটাক করে তাকে সরাসরি মাটির দিকে ঠেলে দেয়। আর এই সময় জোসেফ লি একসঙ্গে 2-3টা জিনিসের মোকাবেলা করছে। একটা হলো সাইয়ান, দ্বিতীয়টা তার সোল, আর তৃতীয়টা নিচের মাটি। কারণ যদি সে এখানে মাটি টাচ করে ফেলে তাহলেই এই রাউন্ডে সে হেরে যাবে। যার জন্য সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, না না, যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমি এখানে হেরে যাব। কিন্তু সে এরকমটা কি করে করছে? কারণ সেই অ্যাটাকের পর থেকে তো সে আমার উপর আর কোনো স্পর্শই করেনি। এরপরও কেন আর কি করে সেই অদ্ভুত মেটারগুলো আমাকে এভাবে ফলো করছে? এর মানে কি এই সব কিছুই সাইয়ান শুধু তার নজরের সাহায্যেই কন্ট্রোল করতে পারে? যদি এরকমটাই হয় তাহলে সত্যি এটা অনেক ডেঞ্জারাস এক সোল অ্যাটাক। এইসব ভাবতে ভাবতেই সে যেন নিচে না পড়ে যায়, তাই সে সেখানে তার পাঞ্চে এয়ার ফোর্স ইউজ করে মাটিতে অনেক পাওয়ারফুল এক পাঞ্চ করে মনে মনে বলে, কিন্তু তুমি কি ভেবেছো যে এইসব ছোটখাটো অ্যাটাকে আমাকে হারাতে পারবে? না, কখনোই না। কারণ এইসব অ্যাটাক আমার উপর কাজই করে না। তখনই সে আবার সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে যায়, কিন্তু সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডস অ্যাক্টিভেট করে তাকে সেখানেই ব্লক করে ফেলে। আর এরকম কিছু হতে দেখে সে আবার সেখান থেকে সরে যায়, কিন্তু এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি রেগে আবার সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যখনই তাদের দুজনের পাঞ্চ একে অপরের সাথে হিট হয় তখনই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর তারা সেই ব্লাস্টের ইম্প্যাক্টের জন্য সেখান থেকে উড়ে দূরে যেতে শুরু করে। তখনই জোসেফ লি আবার ভাবতে শুরু করে, না না, এখানে তার বিরুদ্ধে আমার এভাবে লড়লে চলবে না। কারণ আমার এখানে তার উপর করা প্রতিটা পাঞ্চই অনেক বুঝে শুনে আর অনেক ক্যালকুলেশনের সাথে করতে হয়। কারণ যদি আমি এরকমটা না করি তাহলে হয়তো সেই অ্যাটাকগুলোর জন্যই আমি মাটিতে পড়ে যেতে পারি। আর এরকমটা হলে আমি এখানে হেরে যাব, যেটা আমি চাই না। তাই এখন থেকে আমায় তার উপর অ্যাটাক করার জন্য এইসব বিষয়ের উপর আরো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এর জন্য এখানে আমার এই পুরো এরিনার মধ্যে যা কিছু আছে সেই সব কিছুর উপরই ভালোভাবে খেয়াল করতে হবে। কারণ এখানে সে যেই স্কিলগুলো ইউজ করছে নিশ্চয়ই সেই স্কিলগুলোরও কোনো না কোনো লিমিট আছে। আর নিশ্চয়ই যেহেতু এগুলো এত বেশি অদ্ভুত আর এতটা পাওয়ারফুল, তাই আমার মনে হয় না সেই সব কিছু বেশিক্ষণ কন্টিনিউ রাখতে পারবে। আর যদি সে কন্টিনিউ করতেও পারে এরপরও আমার এই পুরো এরিনার মধ্যে যা কিছু আছে সেই সব কিছুর উপরই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা অ্যাটাক আর মুভমেন্টের জন্য আমায় অনেক সিরিয়াস ক্যালকুলেশন করতে হবে। আর যদি কিছুটা সময় এই সব কিছু সফলভাবে মেনটেন করতে পারি তাহলে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আমি তাকে হারিয়ে দিতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে আবার সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, এর মানে এখন এই এরিনার মধ্যে যা কিছু হবে সেই সব কিছুই আমার নিয়ন্ত্রণে হবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা একে অপরের উপর অনেক স্পিডে অ্যাটাক করতে শুরু করে দেয়, যার জন্য ঠিক করে তাদেরকে দেখাও যাচ্ছিল না। শুধু তাদের মুভমেন্টের লাইট আর প্রতিটা টক্করের রিফ্লেকশনই শো হচ্ছিল। আর সত্যি এখানে জোসেফ লি অনেক বেশি ইন্টেলিজেন্ট, কারণ সে এত ইন্টেন্স ফাইটের মধ্যেও এই এরিনার মধ্যে কি কি হচ্ছে আর এর পরের মুভগুলো কি হবে সেই সব কিছুই ডিসাইড করে ফেলে। তখন সে সেখানে সাইয়ানের উপর অ্যাটাক করতে করতে ভাবতে শুরু করে, এতক্ষণ তার বিরুদ্ধে লড়াই করার পর আমি তার অ্যাবিলিটিগুলোর সম্পর্কে সবকিছুই জেনে গেছি, যার জন্য এখন এই পুরো এরিনার মধ্যে যা কিছু হচ্ছে সেই সবকিছুই আমার কন্ট্রোলে। তাই আমি নিশ্চিত আমি আমার প্ল্যান মোতাবেক যদি আর 36টা অ্যাটাক তার উপর করতে পারি তাহলে সে সরাসরি মাটিতে এসে পড়বে আর এই রাউন্ডে আমি জিতে যাব। আর তার এরকম অ্যাবিলিটি আর কম্প্রিহেনশন দেখে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা মানতে হবে যে সে অনেক বেশি পাওয়ারফুল আর এর সাথে অনেক বেশি ট্যালেন্টেড। তাই তো সে এখানে প্রায় আমার সবগুলো মুভমেন্টই আগে থেকেই পড়ে ফেলছে।
আর আমাকে কোনো কিছু করার সুযোগও দিচ্ছে না। না না, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে আমি এখানে তাকে হারাতে পারবো। কিন্তু আমি কি করব যদি আমি এখানে এভাবেই আমার ডিমনিক অ্যাবিলিটি গুলো ইউজ করে তার বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমার মনে হয় না যে আমি এখানে তাকে হারাতে পারবো। কিন্তু নিশ্চিত যদি আমি এখানে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করি তাহলে এক চান্সেই তাকে হারিয়ে দিতে পারবো। কিন্তু যদি আমি এরকমটা করি তাহলে আমি নিশ্চিত যে এর পরের মোমেন্টেই তারা আমায় এই টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করে দেবে। আর আমি এরকম কিছু হোক এটা চাই না। তখনই সে আবার জোসেফ লিকে এত স্পিডে নিজের দিকে আসতে দেখে ভাবতে শুরু করে, না না, যদি সত্যি আমি তাকে হারাতে চাই তাহলে আমায় যে করেই হোক তার সাথে আমার বডির কন্টাক্ট করাতে হবে। যদি সরাসরি আমি তার বডি স্পর্শ করতে পারি তাহলেই আমি এখানে আমার সেই স্কিল ইউজ করে তাকে হারাতে পারবো। কিন্তু এরকমটা করার জন্য আমাকে আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ডিঅ্যাক্টিভেট করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ পর্যন্ত সে যতই চেষ্টা করুক না কেন আমার কাছে আসতে পারবে না। আর আমার কন্টাক্টে আসা তো দূরেই থাক। কিন্তু যেহেতু সে এক এস র্যাঙ্কের এত পাওয়ারফুল এক ওয়ারিয়ার, সেহেতু যদি আমি তার অ্যাটাক সরাসরি আমার বডিতে রিসিভ করি তাহলে নিশ্চয়ই আমি এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যাব। কিন্তু এরকমটা করা ছাড়া তো আমার কাছে আর কোনো পথই বেঁচে নেই। কিন্তু এর জন্য আমার এক পারফেক্ট টাইমিং এর প্রয়োজন হবে। কারণ যদি আমি আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন সময়ের আগেই ডিঅ্যাক্টিভেট করে দেই তাহলে তার অ্যাটাকে যদিও আমি অনেকটা ইনজার্ড হয়ে যাব, এরপরও আমি তাকে ক্যাচ করতে পারবো না। আর যদি তার সেই অ্যাটাক প্রায় কমপ্লিট হওয়ার পর আমি আমার ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করি তাহলে নিশ্চয়ই সে সেই কিছু সময়ের মধ্যেই আমার উপর আরো কিছু অ্যাটাক লঞ্চ করে দেবে। যদি এরকমটাই হয় তাহলে নিশ্চয়ই আমি এখানে অনেক খারাপ হারবো। তাই যা করার আমায় অনেক সূক্ষ্ম আর অ্যাকুরেটলি করতে হবে। আর যখনই জোসেফ লি প্রায় সাইয়ানের কাছে চলে আসে তখনই সে সেখান থেকে নড়াচড়া বন্ধ করে দেয় আর এরই সাথে তার ডিফেন্স স্কিলও ডিঅ্যাক্টিভেট করে দেয়। এটা দেখে যখনই সেখানে জোসেফ লি তার হাংরি এগ্রেসিভ পাঞ্চের ফুল পাওয়ার ইউজ করে তার উপর অ্যাটাক করবে তখনই সে আবার তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। কিন্তু এর পরের মোমেন্টেই সাইয়ান সেখানে আবার তার ডিফেন্স স্কিল ডিঅ্যাক্টিভেট করে তার হাত ধরে ফেলে আর এরই সাথে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, হ্যাঁ, পারফেক্ট টাইমিং। কারণ এখানে আমি সফলপূর্বক তার অ্যাটাক ব্লক করে ফেলেছি আর এরই সাথে তাকে ধরেও ফেলেছি। আর তাকে এরকম কিছু করতে দেখে জোসেফ লি সেখানে অনেকটা শক হয়ে যায়, কারণ সে এরকম কিছুই হওয়ার কথা ভাবেনি। তখনই সাইয়ান সেখানে এক রেপি ইসমাইলের সাথে তার বডি থেকে সরাসরি জোসেফ লির বডিতে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের অরা ট্রান্সফার করতে শুরু করে দেয়। আর হঠাৎ এরকম কিছু ফিল করে সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এই প্রসেস চলাকালীন সেখানে সাইয়ান ভাবতে শুরু করে, যেহেতু এই সময় তার বডির সাথে আমার বডি কন্টাক্টে আছে সেহেতু আমি খুব সহজেই তার বডিতে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের কিছু রের সাথে আমার ইন্টারনাল এনার্জিও ট্রান্সফার করে দিচ্ছি। নিশ্চয়ই কেউ কখনোই আমার এই এনার্জির ফ্লো ফিল করতে পারবে না, নোটিশ করা তো দূরেই থাক। তাই যা করার এই শর্ট মোমেন্টের মধ্যেই আমায় করতে হবে। আর সেখানে জোসেফ লিও অনেক ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, না না, সে নিশ্চয়ই এই সময় আমার বডিতে কিছু না কিছু তো ট্রান্সফার করছে, কিন্তু কি করছে এটা তো অনেক বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে। আর এই সব কিছুর চক্করেই আমরা সেখানে সাইয়ানের মুখ থেকে রক্ত বের হতে দেখতে পাই। সে সেখানে তার উপর তার ফুল প্রেসার ইউজ করে ভাবছিল এখানে শুধু তার সিঙ্গেল অ্যাটাক আর আমার বডি থেকে তার বডিতে ইন্টারনাল এনার্জি ট্রান্সফারের প্রসেসের মধ্যেই ম্যারিডিয়ান অনেকটা ইনজার্ড হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি এখানে তাকে হারাতে পারবো, কারণ সে ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং। তাই যদি সত্যি আমি এখানে তাকে হারাতে চাই তাহলে এক ঝটকায় আমার বডি থেকে সরাসরি তার বডিতে 30% ইন্টারনাল এনার্জি ট্রান্সফার করতে হবে। যদি এরকমটা করতে পারি তাহলেই আমি এখানে তাকে হারাতে পারবো। আর হঠাৎ এরকম কিছু নিজের সাথে হতে দেখে জোসেফ লিও কিছু মোমেন্টের জন্য সেখানেই থেমে যায়। এইসব দেখে সাইয়ান সেখানে আবার ভাবতে শুরু করে, সত্যি যখন আমি আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ডিঅ্যাক্টিভেট করে তাকে ধরেছিলাম
তখনই যদি সে আমার উপর অ্যাটাক করতে শুরু করে দিত তাহলে আমি তার সাথে এরকম কিছুই করতে পারতাম না। কিন্তু আমি এখানে যেই কাজটা করতে চেয়েছিলাম সেই কাজটা তো আমি করে ফেলেছি। তাই এখন যদি সে আমার উপর অ্যাটাক করার চেষ্টাও করে এরপরও সে এরকমটা করতে পারবে না, কারণ এই সময় তার বডির ভেতর আমার ইন্টারনাল এনার্জি ঘুরছে। তাই যদি সত্যি সে এখানে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে আমি তার বডি খুব সহজেই কন্ট্রোল করতে পারবো, আর যেভাবে ইচ্ছা তাকে সেভাবেই ইউজ করতে পারবো। এইসব ভেবেই সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে ডিভাইন ফিস্ট 5 ফিঙ্গার ব্লাস্ট নামক এক অ্যাটাক তার উপর করে দেয়। আর এই অ্যাটাকের জন্য সেখানে এক ব্লাস্ট হয়, আর এই ব্লাস্টের সাথেই জোসেফ লি সরাসরি মাটিতে পড়তে শুরু করে। আর এই সময় তার স্পিড অনেক বেশি ছিল, আর উপর থেকে সে নিজের বডিও কন্ট্রোল করতে পারছিল না, কারণ এই সময় সাইয়ানি তার বডি কন্ট্রোল করছিল। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই জোসেফ লি মাটিতে অনেক জোরে এসে পড়ে। তখনই সাইয়ান বলে, এর মানে আমি এখন এখানে জিতে গেছি। আর এই পুরো ফাইটই প্রায় ধোঁয়ার মধ্যে হচ্ছিল। এরই জন্য যখনই সেখান থেকে ধোঁয়া সরতে শুরু করে তখনই আমরা দেখতে পাই সাইয়ান সেখানে নিজের উপর ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে ভাবছিল, সত্যি এই ধোঁয়ার জন্যই এখানে আমি আমার ইন্টারনাল ফ্লো খুব সহজেই তার উপর ইউজ করতে পেরেছি। আর সব থেকে ভালো কথা হলো এটা যে এই জিনিসটা কেউ নোটিশই করতে পারেনি। তখনই সেখানের অডিয়েন্সরা বলাবলি করতে শুরু করে যে হঠাৎ এখানে কি বিকট আওয়াজ হয়েছে, কি হয়েছে কিছুই তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কেউ তো একজন মাটিতে পড়েছে, কিন্তু কে পড়েছে আর কে এই রাউন্ডে জিতেছে? অডিয়েন্সদের এইসব কোশ্চেন শুনে অ্যানাউন্সার তাদেরকে শান্ত করে বলে, প্লিজ একটু থামুন, আর এই ধোঁয়া শান্ত হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করুন। নিশ্চয়ই এই সময় আপনাদের সবার মনেই একটা কোশ্চেন ঘুরঘুর করছে যে এই রাউন্ডে কে জিতেছে। আর এটা আমরা তখনই জানতে পারবো যখন এই ধোঁয়া শেষ হয়ে যাবে। আর যখনই প্রায় সেখানের ধোঁয়া সরে যায় তখনই তারা সেখানে সাইয়ানকে উঠতে দেখতে পায়। এটা দেখে তো অডিয়েন্সরা সেখানে অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি মিস্টার সাইয়ান এখনো শূন্যে ভেসে আছে? এর মানে কি এই রাউন্ডের উইনার মিস্টার সাইয়ানই হয়েছে? আরেক দল সেখানে অনেক বেশি রেগে বলে, হোয়াট দ্য ফাক, এটা কি করে হতে পারে? এর মানে কি তার ডান পায়ের উপর বাম পা আর বাম পায়ের উপর ডান পার এই টেকনিকটা এত বেশি পাওয়ারফুল? আর এখানে জোসেফ লি কোথায়? এর মানে কি সেই নিচে পড়েছে? এইসব দেখে অ্যানাউন্সার অ্যানাউন্স করে, এই ফাইটের শুরুতেই জোসেফ লি পুরো এরিনায় ডিস্ট্রয় করে ফেলেছিল, যার জন্য রুলস অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছিল যে যেই সর্বপ্রথম মাটিতে ল্যান্ড করবে সেই এই রাউন্ডে হেরে যাবে। আর এখনো যেহেতু মিস্টার সাইয়ান ভেসে আছে আর জোসেফ লি মাটিতে পড়ে গেছে, তাই এই রাউন্ডের উইনার দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মিস্টার সাইয়ান। এই অ্যানাউন্স শুনতেই সেখানের অডিয়েন্সরা বলাবলি করতে শুরু করে, সত্যি মিস্টার সাইয়ান অনেক বেশি অ্যামেজিং, আর তিনি একজন পাওয়ারফুল এস র্যাঙ্কের ওয়ারিয়ার। দেখো কত লম্বা আর ইন্টেন্স এক ফাইট হয়েছে, এরপর ওনার বডিতে একটা স্ক্র্যাচও নেই। দেখে তো মনে হচ্ছে যে তিনি এখনো আরো অনেকগুলো ফাইট কন্টিনিউ করতে পারবে। সত্যি মানতে হবে যে তিনি অনেক বেশি স্ট্রং। তখনই সাইয়ান সেখান থেকে শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের কাছে চলে আসে। তাকে দেখে তারা দুজনই অনেক বেশি খুশি হয়ে বলে, মিস্টার সাইয়ান সত্যিই আপনি অনেক বেশি স্ট্রং। আর অপর পাশে জোসেফ লির সেই দুই চেলা মাস্টার মাস্টার বলে সেই ক্র্যাকের কাছে চলে আসে। তখনই জোসেফ লি সেই ক্র্যাক থেকে জাম্প করে বের হয়ে আসে। আর এই সময় তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখনই সে তার চেলাপেলাদেরকে বলে, তোমরা এখানেই থামো, এখনো এখানে আমার অবস্থা অতটাও খারাপ হয়নি যে এখানে আমার তোমাদের সাহায্যের প্রয়োজন হবে। আর যেহেতু আমি এই রাউন্ডে হেরে গেছি সেহেতু আমার মনে হয় না এই ম্যাচ আর কন্টিনিউ করার কোনো দরকার আছে, তাই তোমরাও এখানে নিজেদের পরাজয় স্বীকার করে নাও। তখনই সে সেখানে এক সিরিয়াস ফেসের সাথে কাশতে কাশতে বলে, মিস্টার সাইয়ান, আপনার কাছে যদি এতই পাওয়ারফুল পালম অ্যাটাক থেকে থাকে তাহলে আপনি লড়াইয়ের শুরুতেই এই অ্যাটাক কেন ইউজ করেননি? আর কেন এত সময় আমার বিরুদ্ধে মিছিমিছি লড়াই করেছেন? এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, তুমি তো বলেছিলে যে তুমি এই লড়াইয়ের জন্য 10 বছর কঠোর পরিশ্রম করেছো। এরই জন্য আমিও এখানে এই জিনিসটা চেক করতে চেয়েছিলাম যে আমি শুধু আমার ডিফেন্স আর মুভমেন্ট অ্যাবিলিটি ইউজ করে
একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো কি পারবো না, এই কিছু রিজনের জন্যই আমি এরকমটা করেছি। তাই বলা যায় যে প্রেরণার দিক থেকে আমরা একই রকম। কিন্তু তোমায় এটা মানতেই হবে যে এখানে আমি তোমায় হারিয়ে নিজেকে প্রুফ করে দেখিয়েছি। এর মানে আমাদের দুজনের মধ্যে আমি সেরা। এইসব বলে সে সেখানে ভাবছিল সত্যি এটা মানতে হবে যে তার বডি অনেক বেশি স্ট্রং, কারণ আমি তার বডিতে আমার 30% ডিস্ট্রাকটিভ ইন্টারনাল এনার্জি ট্রান্সফার করেছিলাম, যার জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়েছিল। আর সেই ব্লাস্ট সরাসরি তার বডির ভেতরে হয়েছে। এরপরও তাকে দেখে মনে হচ্ছে না যে এসব কিছুর পরও সে এখানে গুরুতরভাবে আহত হয়েছে। তাই এই ওয়ার্ল্ডের মার্শাল আর্ট টেকনিকগুলোকে তো মানতেই হবে। এইসব শুনে জোসেফ লি সেইখান থেকে হাসতে হাসতে যেতে শুরু করে আর বলে, 10 বছর আগে শ্যাঙ্গুয়ান ইয়ানদের বাবা আমায় হারিয়েছিল, আর এর 10 বছর পর সেই একই টিম থেকে মিস্টার সাইয়ান আমাকে হারিয়েছে। সত্যি তারা এখানে পরপর দুবার আমাকে হারিয়ে রেকর্ড করেছে। তার এসব কথা আর তাকে এভাবে হাসতে দেখে তার চেলাপেলারাও অনেকটা শক হয়ে যায় আর বলে, মাস্টার। এইসব দেখে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এই রাউন্ডে টিম শার্ক এগ্রেসিভ পাঞ্চেস থেকে তাদের বাকি যেই 2 মেম্বার ছিল তারাও নিজেদের হার স্বীকার করে নিয়েছে। এর সাথে অফিসিয়ালি এই কম্পিটিশনের উইনার দ্য হেভেনলি ওয়েল ফিস্ট হয়ে গেছে। আর সেখানে জোসেফ লির এইসব কথা আর তার এরকম বিহেভিয়ার দেখে শ্যাঙ্গুয়ান বলে, সত্যি এতদিন আমরা ওনাকে ভুল ভেবে এসেছি, কিন্তু না, আজ যখন আমরা তাকে সরাসরি আমাদের সামনে দেখেছি আর ওনার কথা শুনেছি তখন আমাদের সব ভুল ধারণা শেষ হয়ে গেছে। সত্যি এটা মানতে হবে যে মিস্টার জোসেফ লি অনেক সম্মানিত একজন পার্সন। এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু এই কথাটাও মাথায় রেখো যে 10 বছর পর যদি আবার তোমাদের একে অপরের সাথে লড়াই হয় তাহলে আমার পুরো বিশ্বাস আছে যে তুমি তাকে হারাতে পারবে। তাই চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। এইসব শুনে শ্যাঙ্গুয়ানও সেখানে এক ইসমাইলের সাথে বলে, ঠিক আছে চলুন। তখনই আমরা দেখতে পাই দূর থেকে জাং হাংজুন এইসব কিছু দেখে বলে, সত্যি এখানে জোসেফ লিকে দেখে তো মনে হচ্ছে যে মিস্টার সাইয়ান তার উপর যেই অ্যাটাক করেছে সেটা কোনো এক্সটার্নাল অ্যাটাক ছিল না, সেটা ইন্টারনাল অ্যাটাক ছিল। কারণ দেখেছেন এই সময় জোসেফ লির বডির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকেই রক্ত বের হচ্ছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না যে বাহির থেকে কেউ তার উপর অ্যাটাক করেছে। মনে হচ্ছে এই ফাইটের জন্য সে ইন্টারনালি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। এইসব শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তার কিছু ফাইট অ্যানালাইজ করার পর আমার মাথায় শুধু এতটুকুই এসেছে যে সে সচরাচর তার চারপাশে যেই ইনভিজিবল শিল্ড ক্রিয়েট করে সেই শিল্ড তার অপোনেন্টের অ্যাটাক ধীরে ধীরে অ্যাবজর্ব করতে থাকে। আর যখন সেই শিল্ড তার সার্টেন লেভেলে পৌঁছে যায় তখন সে তার জমা করা ফুল পাওয়ার একসঙ্গেই তার অপোনেন্টের উপর রিলিজ করে দিতে পারে। এর মানে তার অপোনেন্ট যত বেশি স্ট্রং, সাইয়ানের কিছু সময় সহ্য করার পর তার অ্যাটাকও তত বেশি স্ট্রং। এর মানে সে তার অপোনেন্ট অনুযায়ী সময়ের সাথে সাথে আরো অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আর এইসব দেখে মিস্টার জি সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি তার কাছে কত অ্যামেজিং ফাইটিং স্কিল আছে, কারণ প্রায় 200 বছরেরও বেশি হয়ে গেছে, এরপরও আমি এরকম কোনো টেকনিক সম্পর্কে আগে কখনোই শুনিনি। কিন্তু মানতে হবে যে তার অ্যাটাকগুলো শুধু স্ট্রংই না, অনেক বেশি সুন্দর। যদি সে এখানে যেই ব্লু ফ্লেম রিলিজ করেছিল সেই ফ্লেমের রং হালকা একটু গোলাপি হতো তাহলেই আমি এটা ধরে নিতাম যে সেও একজন ফলেন ওয়ারিয়ার। তখনই ওনার কাছে এই কম্পিটিশনের এক হোস্টিং মেম্বার চলে আসে আর সে তাকে গ্রিট করে বলে, মিস্টার জি নিশ্চয়ই আপনিও দেখেছেন যে এই সময় তাদের ফাইটের জন্য পুরো এরিনাই ডিস্ট্রয় হয়ে গেছে, তাই আমাদের এই এরিনা রিপেয়ার করতে কিছুটা সময় লাগবে। এর মানে এখানে আপনাদের কম্পিটিশনের রাউন্ড আসতে আরো কিছুটা সময় লাগবে, তাই আপনি চাইলে এখানেই কিছুটা সময় রেস্ট করতে পারেন, নয়তো আপনি চাইলে কিছুটা সময়ের জন্য বাড়ি ফিরে রেস্ট করতে পারেন। এইসব শুনে মিস্টার জি বলে, না না এর কোনো দরকার নেই, কারণ আমি এখানেই ঠিক আছি, আর এমনিতেও আমরা তো একে অপরের অনেক পুরনো ফ্রেন্ড, তাই আমার মনে হয় না এখানে তাড়াহুড়ো করার কোনো দরকার আছে, যা করার ধীরে সুস্থে করো।
এইসব শুনে মিস্টার চি লিয়াং এর ফেসেও এক স্মাইল চলে আসে, আর ওনাকে দেখেই মনে হচ্ছে যে তিনি এই ফাইটের জন্য কতটা এক্সাইটেড। আর এখানে মিস্টার চি লিয়াং এর এই এক্সাইটমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।